প্রত্যেকটি লোকই মারা যাবে, কিন্তু আশ্চর্যের বিষয়, যখন জীবিত লোকটি দেখে তাকেই কবর দেওয়া হচ্ছে, তাহলে তো এটা ভয়ের চরম মাত্রা। যাই হোক, যে ঘটনা বলছি তা একটি অজপাড়া গায়ের ঘটনা। ঘটনাটি বেশ পুরনো হলেও বাস্তব। এটাই যে ভয়ানক, সেই কাজগুলো এখনো প্রতিদিন ঘটে। প্রায় 10 বছর তো হবেই। আমাদের এলাকার একটি গ্রামের নাম হচ্ছে দড়িপাড়া। বলে রাখা ভালো, গ্রামটির কয়েক জায়গায় ঘন জঙ্গল। মূলত কাহিনীটা ওই জঙ্গলকে ঘিরেই। আমি সেদিন বাড়িতে হঠাৎ শুনলাম দড়িপাড়া গ্রামের একজন মারা গেছেন। কৌতূহল বশত আমি জানতে চাইলাম কিভাবে মারা গেলেন উনি। দাদি বলতে লাগলেন যে লোকটি মারা গেছে এটা তার এলাকা নয়, তিনি মূলত এসেছিলেন তার মেয়ের বাড়িতে বেড়ানোর জন্য। তার বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ভ্যানে করে রওনা হলেন মেয়ের বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে ভ্যানওয়ালা বলল জঙ্গলটা খারাপ, তাই সে আর যেতে পারবে না। লোকটির আর কি করার, তিনি ভ্যান থেকে নেমে হাঁটা শুরু করলেন। তিনি ভাবলেন ভ্যানওয়ালা বোধহয় ভূত বিশ্বাস করেন, তাই আর যেতে চাইছিল না। তিনি দেখলেন সন্ধ্যা নামতে আর দেরি নেই। মাগরিবের আজানও দেবে দেবে ভাব। তিনি ভাবলেন নামাজের তো দেরি হচ্ছে, কি করা যায়। এবার তিনি ভাবলেন মেয়ের বাড়ি তো অনেক দূরে, রাস্তা দিয়ে গেলে নামাজ কাজা হবে, তাই তিনি শর্টকাট রাস্তা খুঁজতে লাগলেন। হঠাৎ দেখেন জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা সোজা চলে গেছে আর একটি বড় রাস্তার কাছে। তিনি চিন্তা করলেন এই রাস্তা ধরে গেলে যদি নামাজ পড়তে পারেন। তাই তিনি হাতে টর্চ জ্বালিয়ে হাঁটা শুরু করলেন। বলে রাখা ভালো, জঙ্গলটি এত ঘন যে দিনের বেলায় সূর্যের আলো ঠিকমতো পড়ে না। লোকটি এগোচ্ছেন, কিছুক্ষণ যাওয়ার পর কে জানি তার নাম ধরে ডাকলেন। তিনি ভাবলেন হয়তোবা বিআই সাহেব, কেননা কণ্ঠটা সেরকমই প্রায়। তিনি ফিরে দেখেন কেউ নেই। তিনি একটু ভয় পেলেন, আবার হাঁটা শুরু করলেন। কণ্ঠটা এবার কর্কশ ভাষায় বলে উঠল, কি খবর, কই যাচ্ছেন, থামুন বলছি। লোকটি এবার একটু ভয়েই পেলেন। তিনি ফিরে দেখেন কেউ নেই। আবার যখন সামনে ফিরতে যাবেন, হঠাৎ তার সামনে একজন সাদা রঙের জব্বা পরা দাড়িওয়ালা হুজুর দাঁড়িয়ে আছেন। তিনি এতটা ভয় পেয়েছিলেন যে হয়তো তিনি ভয়ে মরে যাবেন। হুজুরটি বলতে লাগলেন, তোকে না থামতে বলেছিলাম, তুই থামলি না কেন? এর শাস্তি তোকে পেতেই হবে। লোকটি ভয়ে বলতে লাগলো, কি শাস্তি? হুজুর বললেন, চল, মৃতটাকে মাটি দিবি, কবর খনন করা আছে। আমাদের একজন লোক কম ছিল, এখন তুই চল। বলতে না বলতে 4জন হুজুর একটা সাদা কাপড়ের লাশ জড়ানো একটা খাটিয়া নিয়ে আসলো। তারপর হুজুর বললেন, চলো। অগত্য পিছু যেতে বাধ্য হলেন লোকটি। যেতে যেতে একটি ঘন জায়গায় এসে পৌঁছালেন। দেখেন সামনে একটা কবর আর চারিদিকে আলো জ্বলছে। তাকে হুজুর বললেন কবরের ভিতর নামতে। লোকটি ভয়ে ভয়ে কবরের ভিতরে নামলেন। লাশটি উপর থেকে দেওয়া হলো। লাশটি কবরে রাখতেই এক ঝটকা বাতাসে লাশের মুখ থেকে কাপড় সরে গেল। লোকটি যা দেখলেন তা দেখে তিনি মরমর অবস্থা। এটা কে? এটা তো তিনি নিজেই। এটা দেখে তিনি ভয়ে অসাড় হয়ে পড়লেন। ইতিমধ্যেই এশার নামাজের আজান হতে লাগলো। হুজুরটি চলে যাওয়ার আগে বললেন, এই কথা কাউকে না বলতে, যদি বলে সেদিনই সে মারা যাবে। আজান শেষ হওয়ার পর তিনি লক্ষ্য করলেন তিনি বড় রাস্তায় এসে পড়েছেন। তিনি হতভম্ব হলেন, তাহলে এতক্ষণ যা হলো এটা কি? তিনি কোনো কথা না বলে এক দৌড়ে মেয়ের বাড়ির সামনে এসে বেহুশ হয়ে যান। দিন 3 পর তার হুঁশ ফিরলে তিনি সমস্ত ঘটনা খুলে বলেন।
এরপর মাঝরাতে তিনি মারা যান। ঘটনাটি লিখে পাঠিয়েছেন রায়হান। প্রিয় লিসেনার্স, এবার আমরা আজকের দ্বিতীয় ঘটনায় চলে যাব। 1996 সাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ। ঘটনাটি শোনা আমার নানার কাছ থেকে। কতখানি সত্য তা আমার জানা নেই, তবে ঘটনাটি সত্যি বলা চলে, কারণ তখন আমি বেশ ছোট এবং ঘটনাটি আমার নানা নিজ চোখে দেখেছিলেন। দুই বান্ধবী মিলি এবং মমতা ছোটবেলা থেকেই দুইজন একসাথেই পড়াশোনা করে মেডিকেল কলেজে একসাথে ভর্তি হয়েছে, এক রুমেই থাকে। দুইজনের পরিচয় ছোটবেলা থেকে, তাই সব কাজ দুইজন একসাথে করত। একদিন মর্গে প্র্যাকটিক্যালের কাজ পড়ল দুইজনের। লাশ কেটে পোস্টমর্টেম করা শেখানো হচ্ছে। মিলি থেকে মমতা একটু ভালো ছাত্রী। মমতা মনোযোগ দিয়ে লাশ কাটছিল। ক্লাস শেষে সবাই মর্গ থেকে বের হলেও মমতা খেয়াল করল না। সে মনে করলো মিলি তার পাশে আছে। মর্গ থেকে বাইরে বোঝা যায় না যে রাত না দিন। এইদিকে মিলি মনে করলো যে মমতা রুমে চলে গেছে। ও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। দিনটা ছিল বৃহস্পতিবার, শুক্রবার কলেজ বন্ধ থাকে। এইদিকে মমতাকে ভিতরে রেখে মর্গের দরজা বন্ধ করে দেওয়া হয়। শনিবার মর্গের দরজা খুলে গিয়ে ভিতরে অস্বাভাবিক শব্দ শোনা যায়। ভিতরে গিয়ে যা দেখা যায় তা হলো মমতা অস্বাভাবিক আচরণ করছে। ওকে দেখতে অনেকটা খানিক হিংস্র প্রাণীর মতো লাগছে। ওর মাথার চুল সাদা হয়ে গেছে এবং মর্গে যত লাশ ছিল সব কয়টা ছিল ছিন্ন ভিন্ন। মমতাকে দেখে চেনা যাচ্ছিল না। যাকে দেখছিল তাকেই আক্রমণ করছিল। শেষ পর্যন্ত মমতাকে গুলি করে মারা হয়। মমতাকে মারতে গুলি লেগেছিল 11টি। এই ঘটনা 2 মাস পর মিলি আত্মহত্যা করে, কারণ মিলি মনে করত মমতা ওর কারণে মারা গিয়েছে। এই মর্গে এরপর কখনো কোনো ক্লাস হয়নি। ঘটনাটি পাঠিয়েছেন আমাদের মাজাহারুল ইসলাম সবুজ। অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। লিসেনার্স, এবার আমরা তৃতীয় ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটে 2 বছর আগে। বন্ধুর মামার নাম ছিল শৌখিন। তো মামা ছিল ব্যাচেলার এবং 3 দিন হয়েছিল কুমিল্লার একটা নতুন বাসা ভাড়া নেয়। এক রাতে আনুমানিক 8টার দিকে মামার কাছে এক লোক আসে এবং লোকটা বলে সে মামার গ্রামের বাড়ি থেকে এসেছে। লোকটা মামাকে একটা চিঠি দেয় এবং চিঠিটা ছিল তার গ্রামের এক শিক্ষকের। চিঠিতে লেখা, বাবা শৌখিন, গ্রাম থেকে একজন লোক পাঠালাম, তাকে 1 রাত থাকতে দিও। তাই মামা লোকটাকে থাকতে দিল। এরপর লোকটার সাথে একসাথে ভাত খেলো। এক সময় ভাত খাওয়া শেষ হয়ে গেল। এরপর লোকটার সাথে মামা আলাপ করতে লাগলো। আলাপের এক পর্যায়ে লোকটা বলে, আমাকে একটা ছবি তুলে দিবেন? কারণ লোকটা মামার ঘরে একটা ক্যামেরা দেখতে পেয়েছিল। তো মামা লোকটার একটা ছবি তুলে। হঠাৎ করে কারেন্ট চলে গেল এবং এমন সময় লোকটা বলে উঠে, আপনি ভূত দেখেছেন কখনো? মামা বলল, না। তখন লোকটা হেসে বলল, আরে আমিই তো ভূত। লোকটার কথা শুনে মামাও হেসে উঠল। আলাপ করতে করতে রাত প্রায় 1টা বেজে গেল। মামা লোকটা থাকার ব্যবস্থা করে দেয়। লোকটার রুম আর মামার রুম পাশাপাশি। রাত যখন প্রায় 3টা, তখন কে যেন মামার ঘরের দরজায় ঠক ঠক করে শব্দ করলো। মামা দরজা খুলে দেখে লোকটার রুম থেকে মামার রুম পর্যন্ত রক্ত। মামা লোকটার রুমে দরজা ঠোকা দিতেই দরজাটা খুলে যায়। মামা দেখে যে সেই লোকটার কাটা মাথা দরজার সামনে এবং লোকটার বডি বিছানায় ছটফট করছে। মামা তখনও বিশ্বাস হয়নি।
যে এইটা একটা ভৌতিক ব্যাপার। মামা সত্যি ভেবেছিল যে লোকটাকে কেউ মার্ডার করছে। মামা ভয়ে চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে যেতে চায়, কিন্তু খেয়াল করে যে দরজা বাহির থেকে বন্ধ। ঠিক তখনই মামা দেখে যে কাটা মাথাটা টেবিলের উপর। এইটা দেখেই মামা সেন্সলেস হয়ে যায়। এর পরের ঘটনাগুলো হলো, মামা সকালে উঠে রুমে কোনো লাশ এবং সেই চিঠিটা পায় না, কিন্তু দেয়ালে লেখা, প্রায় দ্রুত বাসাটা ছাড়। রাতে লোকটা যেসব খাবার খেয়েছিল তার সবই মামা টেবিলে দেখে চমকে ওঠে। মামা বাইরে এসে সবাইকে বলে যে গত রাতে কারেন্ট ছিল না, বলে আমার খুব সমস্যা হয়েছে। তখন সবাই বলে গত রাতে তো কারেন্ট ঠিকই ছিল। মামা ঘটনাটা বাড়িওয়ালাকে বললে তিনি বলেন যে 4 বছর আগে দুইজনকে বাসাটা ভাড়া দেয়, কিন্তু এক রাতে একজন আরেকজনকে জবাই করে পালিয়ে যায়। এরপর থেকে সেই রুমটাতে হরর ঘটনা ঘটতে থাকে। এরপর মামা স্টুডিওতে সেই ছবিটা ওয়াশ করতে দেয় এবং ওয়াশ করার পর দেখে যে ছবিটাতে লোকটাকে দেখা যাচ্ছে না, শুধুমাত্র একটা সাদা ছায়ার মতো কি যেন দেখা যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তখনই আবার একটা লোক এসে মামাকে আগের মতো একটা চিঠি দেয় এবং সেই চিঠিতে সেই মাস্টারের এবং চিঠিতে একই লেখা। লোকটা বলে আমি গতকাল রওনা দিই এবং তোমার বাসার ঠিকানাটা হারিয়ে ফেলি, অনেক কষ্টে তোমার বাসাটা খুঁজে পাই। এরপর মামা ওই বাসাটা এক মুহূর্ত না থেকে বাসাটি চেঞ্জ করে ফেলে। আশা করি আমার ঘটনাটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এবার আমরা 4র্থ নম্বর ঘটনায় চলে যাব। ঘটনাটি পাঠিয়েছেন বৃষ্টি চক্রবর্তী। আমার বাড়ি থেকে কল এসেছে। কলটা দিয়েছিল আমার মামা বাড়ি থেকে। দাদু নাকি অনেক অসুস্থ। দাদুর বয়স এখন 65+। দাদু অসুস্থ শুনে বাবা যেতে চেয়েছিলেন, কিন্তু কাল অফিস থাকায় বাবাকে যেতে না দিয়ে নিজেই গেলাম। রাত এখন 1:27 বাজে। শহরে থাকি বলে এই সময়ও চারদিকে আলো রয়েছে। তাই কোনো কিছু না ভেবেই রওনা দিলাম মামার বাড়ি। সিএনজি থেকে নেমে আরও 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে মামার বাড়িতে যেতে হয়। ছোট রাস্তা আর অনেক জঙ্গল থাকায় কোনো গাড়ি যেতে চায় না, তাই হেঁটেই যেতে হয়। 5 মিনিট হাঁটার পর একটি বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ গা ছমছম করে উঠল। এর কারণটা বুঝলাম না। এর পরেও হাঁটছি, গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে। কোথা থেকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছিল। পিছনে তাকাতেও ভয় পাচ্ছিলাম। মাথা যেন ঘুরে যাচ্ছিল, পাটাও ভারী ভারী লাগছিল, তবুও হাঁটছি। হঠাৎ দেখতে পেলাম 2টা পুতুল 2 দিক থেকে দ্রুত গতিতে এসে হাসাহাসি করছে। কি মধুর সেই হাসি। কাপা কাপা গলায় জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? পুতুল 2টা যখন আমার দিকে তাকালো তখন আমার পায়ের নিচে মাটি নড়ে যাচ্ছিল। দেখতে কি ভয়ানক তাদের চেহারা। পুতুলগুলোর মুখে রক্ত আর তাদের চোখগুলো লাল টুকটুকে। আমি আর কিছু দেখার মতো ক্ষমতায় ছিলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে আমি নিজেকে আমার মামার বাড়িতে আবিষ্কার করলাম। পাশে বাবাকেও দেখলাম। হঠাৎ কাল রাতের কথা মনে পড়তেই বাবাকে জড়িয়ে ধরে বলে দিলাম সব। মামা বলল এই জায়গাটি নাকি রাতে সবাই এড়িয়ে চলে। মামা বললেন আমার উচিত হয়নি আসতে বলা। দাদু তখন বিছানায় শুয়েছিলেন। সব শুনে তিনি আমার দিকে ভীত চোখে তাকিয়েছিলেন। আমি সব বুঝতে পেরে কথাটাকে এড়িয়ে গেলাম, কিন্তু কাহিনীটাকে ভোলা আমার পক্ষে সম্ভব ছিল না। পুতুলের কথা শোনায় ছোট মামি আমাকে বলল দাদু নাকি পুতুল একদম পছন্দ করে না।
এমনকি আমার মামাতো বোন রিমিকেও পুতুল দিয়ে খেলতে দিতেন না। তাই ভাবলাম দাদু সুস্থ হলেই এই বিষয় নিয়ে জিজ্ঞেস করব। দাদু এখন মোটামুটি সুস্থ। বাসায় দাদুকে ঘরে রেখেই ট্রিটমেন্ট চালানো হয়েছে। সময় বুঝে দাদুকে জিজ্ঞেস করলাম, তুমি পুতুল পছন্দ করো না কেন? দাদু এই প্রশ্ন এড়িয়ে যেতে চাইলেও তা করলেন না। যেহেতু আমার সাথেই এই ঘটনা ঘটেছে, তিনি বললেন, আমার বয়স তখন 9 থেকে 10 বছর। রবি নামে একটা প্রতিবেশী দাদা ছিল। পড়ালেখায় খুব ভালো ছিল রবি দাদা। সেই গ্রামেরই মহাজনের মেয়ে নীলু। তাদের বাড়িতেই কাজ করে রবির মা। দুজনের মধ্যে খুব ভাব ছিল। তাদের সম্পর্ক ছিল প্রেমের। তাদের খুনসুটির ব্যাপারে রবিদার মা ও নীলুদির বাবা মা জানলেও প্রেমের বিষয়টি জানতেন না তারা। একদিন রবিদা মেলা থেকে 2টি পুতুল আনলেন। নীলুদিকে পুতুল 2টি দিয়ে বললেন, এটা তুই, এটা আমি। একদিন আমি আর তুই এরকমই জামাই বউ হব। কথাগুলো শুনে ফেলেন মহাজন। তিনি রবিদাকে সজোরে চাপ্পর একটা মেরে বলেন, করছি তোকে আমার মেয়ের জামাই। বলেই নীলুকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে রাখে। এদিকে রবিদার মাও রবিকে অনেক মারে। যেহেতু রবিকে মহাজনের টাকাতে পড়াতে হয়, আর তাদের ঘরও চলে মহাজনের টাকাই, নীলুর বিয়ে ঠিক করে ফেলেছেন মহাজন। কিন্তু নীলুদি মানতে নারাজ। তার রবিকেই চাই। রবি গিয়ে মহাজনকে বুঝালেও মহাজন ওদের সম্পর্কটা মেলে নিলেন না। উল্টো রবিকে অপমান করলেন। এদিকে নীলুদি কাজের মেয়েকে দিয়ে রবিদাকে চিঠি পাঠিয়ে বলে সে পালিয়ে যেতে চায়, তাকে যেন এই বাড়ি থেকে নিয়ে যায় রবি। কিন্তু রবির তো কোনো কাজ নেই, কি খাওয়াবে, কি পড়াবে নীলুকে? তাই সে কাজের মেয়েকে দিয়ে বার্তা পাঠায় সে পালিয়ে যেতে পারবে না, আর নীলুকে ধৈর্য না হারিয়ে অপেক্ষা করতে বলে। আর বলে মহাজন ঠিকই তাদের সম্পর্ক মেনে নিবে। এই কথাটি যখন কাজের মেয়েটি নীলুকে জানাতে চায়, তখন পদ আটকে দাঁড়ায় মহাজন। তিনি সব জানেন, কারণ রবি ও নীলুর পিছনে লোক লাগিয়েছিল মহাজন। তিনি কাজের মেয়েকে ভয় দেখিয়ে নীলুকে বলালেন রবি তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। আরও বলেছেন মহাজন তাকে অনেক টাকা দিয়েছে, তাতে সে সুন্দর করে জীবনযাপন করতে পারবে, তাই নীলুকে তার প্রয়োজন নেই। নীলু সব শুনে নীলু হতভম্ব হয়ে যায়। যদিও রবির প্রতি তার অনেক ভালোবাসা বিশ্বাস রয়েছে, তবুও এখন যে তার পাশে খুব প্রয়োজন রবিকে, সে আর কিছু ভাবতে পারেনি। সকালে শুনলাম নীলুদি নাকি বিষ খেয়ে নিয়েছে, প্রাণটি তার রাতেই চলে গিয়েছে। রবিদাও নিজেকে ক্ষমা করতে পারেনি। সেই দিনই নীলু দিকে দেখে এসে রাতে গলায় দড়ি দেয় রবিদা। তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা হেরে যায় বড়দের সম্মানের কাছে। মহাজন নিজের ভুলটি বুঝতে পেরেছেন কিনা কে জানে, তবে শুনেছিলাম মাসখানেক পর তিনিও বুকে ব্যথা অনুভব করে মারা যান। সবকিছু শুনে আমার চোখে পানি চলে এলো। দাদুকে কিছু না বলেই চলে এলাম আমার থাকার ঘরে। ঘুমিয়ে পড়লাম এইসব ভাবতে ভাবতে। উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। মনটা ভালো লাগছিল না, তাই পুকুর ঘাটে গিয়ে বসলাম। সব কথা শুনে আজ আর ভয় লাগছিল না। হঠাৎ সেই হাসি আবার শুনতে পেলাম। কি মায়াময় সেই হাসি! পিছনে তাকানোর সাহস হচ্ছিল না, কিন্তু পরে তাকালাম। একসাথে দাঁড়ানো পুতুল 2টি। কেঁপে উঠল মাটি আর গাছগুলো, সাথে আমার অন্তরও। তারা আরো জোরে জোরে হাসতে লাগলো। হঠাৎ কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো, কি দোষ ছিল আমাদের? আজ আর জ্ঞান হারায়নি, শুধু ভাবছিলাম সত্যিই তো কি দোষ ছিল তাদের।
হয়তো আরও অনেকজনকেই জিজ্ঞেস করেছিল এই দুজন। সবার মতো আমিও দিতে পারিনি তাদের উত্তর। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। প্রিয় লিসেনার্স, এবার আমরা আজকের পঞ্চম ঘটনায় চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন মোনালি। আমি, সৌভিক, সম্রাট আর আবির, আমরা 4 বন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করি। তারপর আমাদের গ্রামে গিয়ে হাঁস, মুরগি পালন, গরুর খামার, মাছের চাষ, এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলের চাষ করা শুরু করি। আমাদের সমস্ত চাষাবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। সব খরচপাতি করেও অনেক টাকা থাকে। মামা আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় জমি লিজ নিয়ে কিছু অংশে ফুল আর বাকি অংশে মাছ চাষ শুরু করি। আমাদের জমির পাশেই ছিল শ্মশান। আমাদের জমির আশেপাশে তেমন কেউ যেত না, কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা যে কোনোভাবেই হোক মাছ চুরি করবেই। তো আমরা ভাবলাম যে পাহারা বসাবো। আমাদের সাথে অনেক লোক কাজ করে, তাদের সবাইকে বলছি, কিন্তু কেউ রাজি না। অগত্যা আমরা 4 বন্ধু 2 জন করে পাহারা দেওয়া শুরু করলাম। বেশ উঁচু করে একটা ঘর বানানো হয়েছে। সামনে বেশ কিছু জায়গা বারান্দার মতো করে তারপর ঘর বানানো হয়েছে, যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকা নজর রাখা যায়। আগের রাতে সৌভিক আর সম্রাটের কিছু দায়িত্ব ছিল পাহারার। সকালে সম্রাট আমাকে বলল, দোস্ত, আজ আর তুই জমিতে যাস না। আমি বললাম, কেন? ও বলল, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি বললাম, স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন? সম্রাট বলল যে রাতে হালকা ঠান্ডা বাতাস থাকবে, তুই পুকুর পাড় দিয়ে হেঁটে ফুলের বাগানে যাবি, বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু দেখবি। আমি বললাম যে আমি একা থাকবো না তো, আবির থাকবে আমার সাথে। ও বলল, না, আবির থাকবে না। আমি বললাম, কেন? বলল, জানি না। ওর কথা শুনে বললাম, দোস্ত, স্বপ্ন সত্যি হয় না। বেলা 11টার দিকে আমাদের পাশের বাড়ির গণেশ কাকা মারা গেলেন। ওনাকে চিতায় তুলতে তুলতে বিকাল 5টা বাজলো। রাত 11:30টার দিকে আবিরকে বললাম, চলো জমিতেই যাই। ও বলল, দোস্ত, আমার শরীরটা ভালো না, আমি যাব না। আর তুইও যাস না। সবাই বলে যেদিন কাউকে পড়ানো হয় সেদিন নাকি শ্মশানের আশেপাশে যেতে নেই। আমি বললাম যে কিছু হবে না। এই বলে আমি চলে গেলাম। যাবার সময় দেখলাম গণেশ কাকার চিতা তখনও পুরোপুরি নেভেনি। মাঝে মাঝে চিতা থেকে বীভৎস গন্ধ আসছে। আর আজকের রাতটাও অন্যান্য রাতের তুলনায় অনেক বেশি নিস্তব্ধ। জমিতে আসার পর মনে হলো আজ আসাটা উচিত হয়নি। এসেই যখন পড়েছি তখন কি আর করা যায়। রাত 12:30টার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারি নাই। অনেকক্ষণ পর ঘুম ভাঙল। মোবাইল জ্বালিয়ে দেখি রাত 3টা, বৃষ্টিও ততক্ষণে থেমে গেছে। বাহিরে হালকা ঠান্ডা বাতাস বইছে। কি মনে করে আমি ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি। হঠাৎ গণেশ কাকার চিতার উপর নজর পড়ল। দেখলাম চিতা বৃষ্টির পানিতে ধুয়ে গেছে, আর সেই জায়গায় অদ্ভুত কিছু একটা বসে আছে। আমি ভাবলাম শেয়াল কুকুর কি কিছু হবে, কিন্তু কাছাকাছি যেতে যা দেখলাম তাতে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম যে গণেশ কাকার চিতার জায়গায় একটা অর্ধেক মানুষ 2 হাতে ভর দিয়ে হাড্ডি খাচ্ছে। ওই দৃশ্য দেখে আমি এক চিৎকার করতে অর্ধেক মানুষটা আমার দিকে তাকালো। আমি এবার স্পষ্ট দেখতে পেলাম ওই জিনিসটার চোখ বলতে কিছুই নেই। চোখের জায়গায় আগুন জ্বলজ্বল করছে, আর বেশ বড় জিহ্বা বের করে 2টো হাতের উপর ভর দিয়ে আছে। সঙ্গে সঙ্গে দেখে আমি ওইখানেই অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতেই দেখি সম্রাট, আবির আর সৌভিক আমার পাশে বসে। আমি বললাম, আমি এখানে কেমন করে এলাম? ওরা বলল, সম্রাট, ওই রাতে তোর চিন্তায় ঘুমাইনি।
ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা তিনজন জমির দিকে যেই দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরল। কি হয়েছিল বলতো? আমি সব কিছু তাদের বললাম। ওই রাত থেকে আমার প্রচণ্ড জ্বর হলো। আমার সুস্থ হতে অনেক দিন লাগলো। ওই দিনের পর থেকে আমরা আর কেউ ওই জমিতে পাহারা দিতে যাই না। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি আমি নিজে ঘটনাটির প্রত্যক্ষদর্শী। আজ এত বছর বাদেও সেই ঘটনার কথা আজও বলতে পারিনি। কি হয়েছিল সেদিন, আর কেনই বা এমন হয়েছিল, আজও নিজের কাছেই প্রশ্ন করি। যা হোক, ঘটনায় আসি। এসএসসি শেষ করে ঢাকার একটি নামি দামি কলেজে ভর্তি হলাম। যেহেতু ঢাকাতে থাকার মতো তেমন কোনো আত্মীয় স্বজনের বাসা ছিল না, তাছাড়া আত্মীয় স্বজনের বাসায় থাকা আমার পছন্দ না, তাই হোস্টেলে শিফট হয়ে গেলাম। হোস্টেলটি ছিল 5 তলা। হোস্টেলের 5 তলাতে প্রায় সব রুমই ফিল আপ হয়েছিল, কিন্তু সেখানে 4র্থ তলায় এমন একটা রুম ছিল যেটাতে কেউই থাকতো না। এমনকি রাতের বেলায় কোনো প্রকার আলোও জ্বলতো না। সে রুমটি ছিল বাইরে থেকে পুরোপুরি তালাবদ্ধ। রুমের চাবি থাকতো কেয়ারটেকারের কাছে। হোস্টেলের সবারই সেই রুমে প্রবেশ ছিল একেবারেই নিষিদ্ধ, তাই ভুল করেও সেই রুমে কেউ প্রবেশ করতো না। তখন ছিল 2009 সাল। যেহেতু আমরা তখন নতুন এসেছি, যথারীতি সবার মতো আমাদেরকেও সেই রুমের সম্পর্কে সাবধান করে দেওয়া হয়। কিন্তু আমরা ছিলাম একটু বেশি কৌতূহলী, যে কারণে নিষেধ করার কারণে আমাদের মাথায় সেই রুমে যাওয়ার ভূত আরও বেশি করে চেপে বসে। তাই আমরা মনস্থির করি, যে করেই হোক সেই রুমে আমরা যাবই। তো একদিন আমরা অনেক চেষ্টা করে কেয়ারটেকারকে কিছু টাকা খাইয়ে অনেক বুঝিয়ে সুজিয়ে যে কোনোভাবে চাবি হাত করি। কিন্তু আমরা তখনও বুঝতে পারিনি যে আমরা কত বড় ভুল করতে যাচ্ছি। দিনের বেলায় কেউ দেখে ফেলার ভয়ে আমরা ঠিক করলাম যে আমরা রাতে সেই ঘরে ঢুকব। হোস্টেলের সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন আমরা সেই রুমটির কাছে গেলাম এবং এক সময় আমরা রুমের তালাটি খুলে ফেললাম। কিন্তু আমরা যখন দরজাটি খুললাম, তখন সবাই একটু ভয় পেয়ে গেলাম, কেননা ঘরের ভিতরে প্রচণ্ড অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছিল না এবং দরজা খোলার সাথে শীতল ঠান্ডা একটা বাতাস বয়ে গেল। তার উপর আমাদের কাছে কোনো প্রকার আলো ছিল না। রুমের লাইটটা যে নষ্ট তা আমরা জানতাম না, তাই আমরা আর ভিতরে ঢোকার সাহস পেলাম না। কিন্তু আমাদের মধ্যে একটা মেয়ে ছিল, যার নাম ছিল নিপা। ও ছিল প্রচণ্ড একরোখা। ও জেদ করে বসলো, ও ভেতরে ঢুকবেই। তাই আমাদের শত নিষেধ উপেক্ষা করে একাই সে ঘরে ভিতরে ঢুকলো। আমরা সবাই ওর জন্য বাইরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর নিপা বাইরে বেরিয়ে এলো। ওর চুলগুলো ছিল এলোমেলো এবং এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। আমরা ওর ওই রকম অদ্ভুত চাহনি দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এরপর ও সবাইকে অবাক করে দিয়ে হা হা করে হেসে উঠে এবং বলল, কিরে, কেমন ভয় পাইয়া দিলাম। এরপর আমরা আমাদের রুমে চলে আসলাম। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এরপর থেকে নিপার মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। মেয়েটি ঠিকমতো ক্লাস করে না, রুমের মধ্যে একা একা বসে থাকে, কারোর সাথে তেমন ভালোভাবে কথা বলে না। বলে রাখা ভালো, নিপা আমার রুমমেট ছিল এবং আমরা ওই অল্প কদিনে অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। এভাবে বেশ কদিন কেটে গেল। একদিন রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। পানি খাবার জন্য লাইট জ্বালালাম, দেখি দরজা খোলা আর নিপা রুমে নেই। আমি ভয়ে কি করব বুঝতে পারছি না। আমি পুরোপুরিভাবে ভয় পেয়ে যাই এবং আরও সবাইকে ডাকাডাকি করে তুলি। যেহেতু গত কয়েকদিন ধরে ওর আচরণে বেশ কিছু পরিবর্তন দেখেছিলাম, তাই একটু বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। এদিক সেদিক, বাথরুম, ডাইনিং সব দিকে খুঁজতে শুরু করলাম,
চারদিকে হই হুল্লোড় পড়ে গেল। রাত তখন 2টা বাজে। সবাই তখন ডিসিশন নিলাম, আচ্ছা ওই রুমটাতে যাই না তো। সবাই ডিসিশন নিল এবার সে সম্ভবত সেই রুমেই গেছে। এরপর আমরা সবাই মিলে আমরা ওই রুমটার ভেতরে গিয়ে খোঁজা শুরু করলাম এবং অবশেষে নিপাকে পাওয়া যায়। কিন্তু যেভাবে পাওয়া যায় তা কখনোই কাম্য ছিল না। সেই রুমের বাথরুমের শাওয়ারের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে। তবে ওর লাশটা অদ্ভুত এবং খুবই ভয়ঙ্কর লাগছিল। চোখ দুটো বড় বড় করে তাকানো এবং দাঁতগুলো এমনভাবে বের করা, মনে হচ্ছিল যেন হাসতেছে। জানা যায় সেই রুমে প্রায় 8 থেকে 9 বছর আগে একটা মেয়ে কোনো একটা কারণে ওই বাথরুমেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। এরপর থেকে সেই রুমে যারাই থাকতো তারা সবাই কোনো না কোনো সমস্যা ফেস করত। আর এ কারণেই সেই রুমটা গত 8 থেকে 9 বছর ধরে বন্ধ অবস্থায় ছিল। এ ঘটনার পরের মাসেই আমি হোস্টেলটা ছেড়ে দেই। এর অনেক দিন পর একদিন স্বপ্নে দেখেছিলাম নিপাকে। স্বপ্নে একটা কিছু বলেছিল, তবে সেটা গোপন রাখতে বলছে। আজও ওকে অনেক অনেক মিস করি। আমার ফ্রেন্ডের জন্য আপনারা দোয়া করবেন। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনা বলবো। আমার গ্রামের বাড়ি প্রত্যন্ত একটি এলাকায়, যেখানে কিছুদিন আগেও বাঁশের সাঁকো ছিল। স্থানীয় ভাষায় যাকে চার বলা হয়। তবে সেখানে আমার এক চাচা ছাড়া আর কোনো আত্মীয় ছিলেন না। আমরা বেশ আগে থেকেই খুলনাতে সেটেলড হয়েছিলাম। গ্রামের বাড়িতে চাচা চাচিকে নিয়ে বাস করে আসছিলাম। আব্বা প্রায় গিয়ে দেখা করে আসলেও আমি এসএসসি পরীক্ষার পরে সেই যে একবার গিয়েছিলাম, এরপরে আর যাওয়া হয়ে ওঠে নাই। নাগরিক জীবনে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিলাম, নিজের নারীর সাথে সম্পর্কবিহীন জীবনযাপন করছিলাম। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স 3য় বর্ষের ছাত্র। আমি তখন হলে থাকি। একদিন খবর পেলাম চাচার অবস্থা খুবই সিরিয়াস। আব্বা ফোন করে বললেন ওনারা সবাই খুলনা থেকে রওনা হয়ে গেছেন। আমি যেন এক্ষুনি রওনা হই। আমাকে যেতে হবে সেই বরগুনার বেতাগী উপজেলায়। তখন সকাল 10টা বাজে। আমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা জমা ছিল। বিপদে আপদে কাজে লাগবে বিধায় আব্বাই পাঠিয়েছিলেন। সব টাকা তুলে নিলাম। বটতলী রেল স্টেশন থেকে মেঘলা এক্সপ্রেস নামে একটি ট্রেন রয়েছে, বিকাল 5টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু ততক্ষণ অপেক্ষা করতে ইচ্ছে হলো না। বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে বাসে করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। 6 ঘন্টা লাগলো চাঁদপুর পৌঁছাতে। এরপর বরগুনাগামী একটি লঞ্চে কেবিন না পেলেও ডেকে শুয়ে বসে রওনা হলাম। তখন আজকের মতো মোবাইলের যুগ ছিল না। সময় 1993 সাল। চাচার অবস্থা জানার জন্য মনটা খুব উদ্গ্রীব হয়ে থাকলেও কিছু করার ছিল না। তখন ছিল শীতকাল। শীতের পোশাকে নিজেকে ভালোভাবে জড়িয়ে নেবার পরও লঞ্চে বেশ ঠান্ডা লাগছিল। মূল ঠান্ডাটা ধাতব ডেকের থেকে আসছিল। আমি ভাবছিলাম কিভাবে পথ চিনে বাড়িতে পৌঁছাবো। বেশ আগে গিয়েছিলাম, তাও আব্বার সাথে। এখন কি সেভাবে চিনে যেতে পারবো? আর নিজের দাদা বাড়ি যদি মানুষকে জিজ্ঞেস করে যেতে হয়, এর থেকে লজ্জা করার কি হতে পারে? এসব ভাবতে ভাবতে আর লঞ্চের একটানা গুমগুম শব্দের ভিতরে কখন যেন ঘুমিয়ে পড়লাম। প্রচণ্ড ঠান্ডা এবং মানুষজনের চেঁচামেচিতে ঘুম ভাঙল। মনে করলাম লঞ্চ বরগুনা ঘাটে এসেছে। হাতঘড়ির ডায়ালে সময় দেখতে গিয়ে অবাক হলাম, সবে 5:30 বাজে। কিন্তু লঞ্চ থেমে আছে কেন বুঝলাম না। লঞ্চেই জেনেছি সাধারণত 11টার আগে বরগুনা ঘাটে পৌঁছায় না কখনো। বাহিরে প্রচণ্ড কুয়াশা।
কিনারে রেলিংয়ের কাছে গেলাম। শক্ত ত্রিপল সরিয়ে বাহিরে তাকিয়ে শুধু ধোয়া ধোয়া কুয়াশা। ঢাকা চারদিক দেখতে পেলাম। দুর্ভাগ্যজনকভাবে আমাদের লঞ্চটি চরে আটকে গেছে। সবাই উৎকণ্ঠায় অধীর, কিন্তু কি করার আছে? এই ঠান্ডায় এবং কুয়াশার ভিতরে এই মুহূর্তে আসলে করারও কিছু নেই। এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। দুপুরের দিকে একই লাইনের অন্য একটি লঞ্চ সাহায্যের জন্য আসে। অনেক কষ্ট করে আমাদের লঞ্চটিকে চর থেকে উদ্ধার করা হয়। রাত 8টায় বরগুনা লঞ্চ ঘাটে প্রায় বিধ্বস্ত অবস্থায় নেমে এলাম। শরীর ও মন দুই আর চলছিল না, কিন্তু যেতে হবে এখনো অনেক দূর। জেলা শহর থেকে উপজেলায়, সেখান থেকে আমার গ্রামও কম দূরে নয়। কিন্তু ইতোমধ্যে রাত হয়ে গেছে। বেতাগী যাবার শেষ বাসও চলে গেছে। স্ট্যান্ডে গিয়ে জানলাম এখন ভরসা মোটর সাইকেল। একজনকে পেলাম, কিন্তু তাকে যাওয়া আসার ভাড়া দিতে হবে, আর সে শুধু উপজেলা পর্যন্তই নামিয়ে দিতে রাজি হলো। অগত্যা রাজি হতেই হলো। ভাঙা চূড়া জায়গায় জায়গায় পিচ উঠা রাস্তায় প্রচণ্ড কুয়াশার ভিতরে দুরন্ত গতিতে মোটর বাইকের পিছনে বসে ভাবছিলাম বাড়ির অন্যদের কথা, চাচার কথা। সবাই আমার জন্য এতক্ষণ চিন্তায় অধীর হয়ে আছে নিশ্চয়ই। দুপাশের গাছপালাগুলো দ্রুত পাশ কাটিয়ে যাচ্ছে। বাতাসের ঝাপটায় দুচোখ বুজে আছে। মাঙ্কি ক্যাপ পরে নিয়েছি, তারপরও বেশ শীত লাগছে। মোটরবাইকের চালক আধা ঘন্টার ভিতরেই উপজেলায় আমাকে নামিয়ে দিয়ে গেল। চালককে আরও কিছু টাকার লোভ দেখালেও সে আমার গ্রামের বাড়ি পর্যন্ত যেতে কোনোভাবেই রাজি হলো না। কি আর করা, এইটুকু পথ পায়ে হেঁটেই যেতে হবে। রাত 9টা বেজে গেছে। শীতের রাত, বিদ্যুৎবিহীন গ্রামের মানুষ সেই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে। আর এখন তো সবাই এক ঘুম দিয়েও ফেলেছে মনে হয়। আমি এর আগে আব্বার সাথে এসেছি এখানে, তাও দিনের বেলা। আমাদের গ্রামের পথটি যে রাস্তা দিয়ে ঢুকেছে সেখানে একটি নতুন কালভার্ট ছিল মনে পড়ল। বড় খালের বিপরীত দিক দিয়ে খালের একটি শাখা গ্রামের দিকে চলে গেছে। কালভার্টটি সেই শাখা খালের উপরেই। মাটির পথটি ধরে সামনের দিকে আগাতে থাকি। বাড়ি আর মিনিট 20 দূরত্বের। তাই একটু জোরেই পা চালাতে শুরু করলাম। মিনিট 15 হাঁটার পর কেমন যেন লাগলো। পথ এরকম অচেনা লাগছে কেন? আমাদের বাড়ি নামে পরিচিত। এর আগে রয়েছে হাওলাদার বাড়ি, সেখানে একটি মাদ্রাসা রয়েছে। আর আমাদের বাড়ির ঠিক আগে একটি প্রাইমারি স্কুল আছে। কিন্তু এই রাস্তায় এসে সে দুটির একটিও চোখে পড়ল না। আরও 10 মিনিট হেঁটে রাস্তাটির শেষ সীমানায় পৌঁছালাম মনে হলো। এখানেও একটি খাল এলাকাটিকে দুভাগে ভাগ করে মাছ দিয়ে প্রবাহিত হয়েছে। সেখানেও একটি কালভার্টের একটু আগে একটি মুদি দোকান। সেখানে বাইরে একটি বেঞ্চ দেখে বিশ্রামের জন্য বসলাম। দোকানের ভিতরে মানুষ রয়েছে বুঝলাম, কারণ বাইরে থেকে কোনো তালা দেয়া নেই। আর ভিতরে মানুষের কাশির এবং নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পেলাম। লোকটিকে ডাকবো কিনা ভাবলাম। এভাবে আন্দাজে ঘুরে মরার কোনো মানেই হয় না। আবার নিজের বাড়ি খুঁজে পাচ্ছি না। হাস্যকর এই কথাটি কিভাবে বলবো ভেবে লজ্জা পাচ্ছিলাম, কিন্তু প্রয়োজন কোনো আইন মানে না। তাই দোকানের ঝাপে হাত দিয়ে মৃদু নক করলাম। কোনো সাড়া না পেয়ে এবারে একটু জোরেই আঘাত করলাম। ভিতর থেকে ঘুম জড়িত একটি কণ্ঠ জিজ্ঞেস করলো, কেডা? উত্তরে আমি। বলা ছাড়া আর কি বা উত্তর দেবার আছে, কিন্তু সাধারণ ভদ্রতা হলো এই ক্ষেত্রে নিজের নাম বলতে হয়। দ্বিতীয়বার আবার প্রশ্ন আসতে এবারে নিজের নাম বললাম। একই সাথে দোকানের এক পাশের ফোকর সদৃশ দরজা দিয়ে একজন বৃদ্ধ বের হয়ে এলেন, হাতে একটি ব্যাটারি চালিত টর্চ লাইট।
অভদ্রের মতো আমার মুখের ওপরে সেটি জ্বালালেন। এক মুহূর্তের জন্য অন্ধ হবার অনুভূতি অনুভব করলাম। একটু রেগেও গেলাম। কিছু একটা খারাপ কথা মুখ দিয়ে বেরো হতে যাচ্ছিল, কিন্তু আমি কোনো পরিস্থিতিতে রয়েছে সেই ভাবনা আমাকে এটি বলা থেকে নিবৃত্ত করল। বৃদ্ধ লাইটটি নিচের দিকে নামিয়ে আমাকে আবারও জিজ্ঞেস করলেন, কেডা আপনি? নিজের নাম বললাম, আমার সমস্যার কোথাও জানালাম। নিজের বাড়ি যেতে পারছি না শুনে একটু আফসোস করলেন। আমাদের মতো শহরে মানুষ কিভাবে নিজেদের বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পরগাছায় পরিণত হচ্ছি। তিনি নিজের গ্রাম্য ভাষায় সেরকমই কিছু আমাকে বললেন। আমাদের কোনো বাড়ি জেনে নিয়ে বললেন, আমি অন্য গ্রামে চলে এসেছি। পথ ভুল হয়েছে, সেই প্রথম কালভার্টের কাছ থেকেই। এখন আবার উল্টো পথে যেতে হবে, আরও প্রায় ঘন্টাখানিক। পথে একটি শ্মশান পার হতে হবে, এটাও জানালেন। এরপরে আরও একটি বাঁশের চার পার হয়ে আমাদের গ্রামের পথ পড়বে। ভালোভাবে তার কাছ থেকে পথের দিশা জেনে নিলাম। এবার মুদি দোকান থেকে বিস্কিট এবং কলা কিনে খেলাম। পানি খেয়ে এক প্যাকেট সিগারেট এবং ম্যাচ নিয়ে বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে আবার পথে নামলাম। অচেনা পথ, শীতের রাত, আমার কাছে কোনো লাইট নেই। অন্ধকারে পথ চলছি, একটু একটু গা ছমছম করছে। সিগারেটটা জ্বালালাম। সিগারেটের মাথার আলোর অচেনা এক পথ ধরে নিজের বাড়ির দিকে এগিয়ে চলেছি। মাটির রাস্তাটির দুপাশে গাছের সারি। আমি যেদিকে যাচ্ছি পথের বামে একটু সরু খাল রাস্তার সাথে সমান্তরালে এগিয়ে চলেছে, তবে কোনো স্রোত নেই, কারণ নদীর সাথে বড় খালটি যেখানে এসে মিশেছে সেখানে বাঁধ দেয়া। এই মৌসুমে অবশ্য বাঁধ কেটে পানি নিয়ে আসা হয়, কাজ শেষে আবারও বন্ধ করে দেওয়া হয় সংযোগ মুক্তি। পথে দু একটি বাড়ি পড়েছে, তবে সেগুলো মূল রাস্তা থেকে একটু ভিতরে। একটা বাঁক পার হলাম এবং চমকে উঠলাম। কোথা থেকে একটি বিড়াল আমার পায়ের সামনে এসে পড়ল। ওর নরম শরীরকে মারিয়ে যাবার অনুভূতি পেলাম। একই সাথে বিড়ালটির চিৎকার আমার সারা শরীরের পশমকে দাঁড় করিয়ে দিল। নিমিষেই বিড়ালটি অন্ধকারে হারিয়ে গেল। আমি আমার হৃদস্পন্দন নিজের কানেই শুনতে পাচ্ছিলাম। একটু দাঁড়ালাম। চারপাশ গাঢ় কুয়াশায় ঢেকে গেছে। আকাশও মেঘে ঢাকা মনে হলো। মেঘ নাকি অমাবস্যার সময় চলছে বুঝলাম না, তবে আকাশে চাঁদের উপস্থিতি নেই। সামনে আরও কয়েক পা এগিয়ে পাশের একটি গাছের উপর থেকে অরণ্যাচারী এক নাম না জানা পাখি বেশ শব্দ করেই ডালপালা নাড়িয়ে উড়ে চলে গেল। আবারও ভিতরে ভিতরে একটু ফ্রিজ হয়ে গেলাম। ক্রমেই নিজের ভিতরে নিজেকে ঘিরে ভয়ের এক ক্রমবর্ধমান অনুভূতি বেড়েই চলেছিল। ভূত প্রেত শুধু গল্পে পড়েছিলাম, তবে জিন বলে কিছু একটা রয়েছে বিশ্বাস করতাম। রাতে এই ভয়ঙ্কর পরিবেশে আমার কেন জানি মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটবেই। জিন হোক কিংবা প্রেত, আজ মনে হয় সামনে কিছু একটা পড়বেই। আবারও হাঁটা শুরু করলাম। ঝোপের ভিতর থেকে একটা তৎক্ষণাৎ ডেকে উঠল, সামনে দুটো তাল গাছ। বাবুই পাখির বেশ কয়েকটি বাসা ঝুলছে। অন্ধকারেও এক ধরনের আলো রয়েই যায়। সেই আলোতেও পরিচিত কিছু কিছু জিনিসের অবয়ব বোঝা যায়। একটা পেঁচা ডেকে উঠল, একটা ডাক, যে ওই পরিবেশে এতটা ভয়ের অনুভূতিকে নিয়ে আসতে পারে তা কেবলমাত্র ভুক্তভোগী উপলব্ধি করতে পারবে। আরও একটু সামনে এগিয়ে কেমন এক অপার্থিব শব্দ শুনতে পেলাম। সারা শরীরের পশম খাড়া হয়ে গেল। খালের নিচের দিক থেকে শব্দটি আসছিল। আমার ভিতর থেকে কে যেন বলছিল, ভুলেও ওদিকে তাকিও না, সোজা চলে যাও। তারপরও কিসের এক সম্মোহনে আমি সেদিকে এগিয়ে গেলাম।
হেঁটে হেঁটে কখন যে শ্মশান ঘাটের কাছে চলে এসেছি বুঝতেই পারি নাই। খালের ওপারেই শ্মশান। সেদিকে তাকাতে কেমন গাছ ছমছম অনুভূতিতে আপ্লুত হলাম। সিমেন্টের 4টি পিলারের ভিতর দিয়ে 4টি লোহার পাত আকাশের দিকে উঁচু হয়ে রয়েছে। একটি টিনের চাল দেয়া আধা পাকা অপেক্ষাগারও রয়েছে। শব্দ লক্ষ্য করে এপার থেকে সেদিকে তাকালাম। খালটি বেশি প্রশস্ত নয়। শ্মশানের একেবারে পার ঘেঁষে সাদা বস্তু দিয়ে জড়ানো কিছু একটা নিয়ে দুটি প্রাণীর টানা হেঁচড়া লক্ষ্য করলাম। অন্ধকার কিছুটা ফিকে হয়ে এসেছে। মনে হলো আসলে কুয়াশা অনেক কমে গিয়েছিল, তাই ওপারের শিয়াল দুটির কিছু একটা নিয়ে কামড়াকামড়ি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আরও একটু খালের পাড়ের দিকে নেমে গেলাম। এবার দেখলাম সাদা কাপড়ের ভিতর দিয়ে ছোট দুটি পা বের হয়ে আছে। মাথাটা কেমন যেন করে উঠল, সারা শরীর গরম হয়ে গেল। আমি হাজার চেয়েও আমার দৃষ্টিকে সেদিক থেকে ফিরাতে পারছিলাম না। তবে একটি মানব শিশুর মৃতদেহ এভাবে রাতের অন্ধকারে শিয়ালের খাদ্যে পরিণত হবে, আমার স্বাভাবিক চিন্তাভাবনায় তা এলো না। তবে যা দেখছিলাম তাকেও তো অস্বীকার করতে পারছিলাম না। হাড়ের সাথে দাঁতের সংঘর্ষের কর্কশ শব্দ আমার শরীর গুলিয়ে দিচ্ছিল। অনেকক্ষণ আমি সেদিকে তাকিয়ে রইলাম। এভাবে কতক্ষণ থাকলাম বলতে পারবো না, যদি না আমার পিছন থেকে কারো গলা খাকারি দেবার শব্দ পেতাম। আমার ধ্যান ভেঙে গেল। আমি চমকে আমার পিছনে ফিরলাম। একজন হেঁটে আসছে, সাদা লম্বা ঝুলের শার্ট পরনে। নিচের দিকে অন্ধকার, বেশি হওয়াতে দেখতে পেলাম না, হয়তো কালো প্যান্ট পরেছে। আমার কাছে এসে লোকটি বলল, শেয়ালে মরা খায়, অপূর্বর পলা, গত রাতে মারা গেল। শ্মশানের পাশেই মাটি চাপা দিছিল। আমি কিছু না বলে লোকটির দিকে চেয়ে রইলাম। সে আবার আমাকে জিজ্ঞেস করলো, এত রাতে আপনি এখানে কি করেন, কোন গ্রামের? আসলে আমি পথ হারিয়ে ফেলেছিলাম, রানীপুর গ্রামের। আচ্ছা, অনেক উল্টো দিকে চলে এসেছেন দেখছি। হ্যাঁ, ভুলে এসেছিলাম, আমার চাচা খুব অসুস্থ, আমি চিটাগং থেকে এসেছি। আপনার রানীপুর কোন বাড়ি? খায়গো বাড়ি। ওয়াজেদ খান আমার চাচা, চিনেন নাকি? হ্যাঁ, নাম শুনেছি। ওদিকে আসলে বেশি যাওয়া হয় না। আমি সবিত খালের। আমাদের যাওয়া আসা সাধারণত ওই বড় খালের ওই পার পর্যন্তই। আজ এক দাওয়াতে গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছিলাম। পথে আপনার সাথে দেখা হয়ে গেল। যাক, আপনাকে পেয়ে ভালোই হলো। অন্তত কথা বলার কাউকে পেলাম। চলুন আপনাকে সামনে এগিয়ে দেই। এই জায়গাটা ভালো নয়, রাত বিরাতে একা একা সব জায়গা দিয়ে চলাফেরা করা ঠিক না। আমি ম্লান হেসে সিগারেটের প্যাকেট বের করে নিজে একটা ধরালাম। লোকটিকেও অফার করাতে সে না করল। কুয়াশায় সেই ধোঁয়া বেশ ভারী হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছিল। আরও 10 মিনিট আমরা দুজনে নীরবে হাঁটলাম। আর কিছু দূর গেলেই একটি বাঁশের চার পড়বে। ওটা পার হলেই আমার গ্রামের সীমানা শুরু হবে। এতক্ষণ আমি পটুয়াখালী জেলার সুবিদখালী নামক উপজেলার ভিতরে রয়েছি। ওই সাঁকোটি পার হলেই বেতাগী উপজেলা শুরু হবে। সাঁকোটির ডান পাশে একটি পায়ে চলা পথ চলে গেছে। লোকটির বাড়ি সেদিকেই জানালো। সে আমাকে জিজ্ঞেস করলো, ওপার থেকে একা একা যেতে ভয় করবে না তো? ভয়? কিসের ভয়? হ্যাঁ, তাও অবশ্য ঠিক, ভয় কিসের? এখন বিজ্ঞানের যুগ, এখন কি আর ওই ভূত প্রেতের যুগ আছে? আমি একটু হাসলাম, কিন্তু লোকটির চাহানি কেমন যেন লাগলো। সে আমার আরও কাছে এগিয়ে এলো। আমি একটু শিউরে উঠলাম। লোকটি আমার দিকে তাকিয়ে বলল, আপনারা শহরের মানুষ, কারেন্টের ভিতরে থাকেন। আচ্ছা, আমি যদি বলি আমার পা দুইটা উল্টো, আপনি কি বিশ্বাস করবেন?
এবারে আমি একটু থমকে গেলাম। আমতা আমতা করে বললাম, তা কি করে হয়? সে আমার কাঁধে 2 হাত রেখে বলল, আপনি নিজের চোখেই দেখুন না। আমি লোকটির মুখের দিকে তাকিয়ে এবারে তাকে ভালো করে দেখলাম। তার মুখে বসন্তের দাগ, সারা মুখ ভর্তি সেই দাগে। তার চোখের দিকে তাকালাম এক পলক। ওর চোখের মণিতে যেন আগুন জ্বলে উঠল। এবার লোকটির পায়ের দিকে তাকালাম। ঠিক সেই সময়ে আকাশের চাঁদকে ঢেকে রাখা মেঘগুলো বাতাসের ভেলায় চড়ে সরে যেতেই চারদিকে আলোকিত হয়ে গেল। সেই আলোয় আমি দেখলাম লোকটির পায়ের পাতা দুটি উল্টো দিকে আর গোড়ালির সামনের দিকে। আমার কাছে কেমন অবাস্তব লাগলো। লোকটি হা হা করে হাসতে লাগলো। আমার মাথাটা ঘুরে উঠল। আমি চেতনা হারালাম। ওই লোকটির হায়নার মতো হাসির শব্দই ছিল আমার চেতনায় সর্বশেষ অনুভূতি। সেদিন রাতেই আমাকে আমাদের লোকজন খুঁজে পেল। তবে আমার জ্ঞান ফিরল সেই ভোরে। সারা রাত আমাকে নিয়ে সবার সে কি টেনশন। তবে ভোরবেলা আমার জ্ঞান ফিরলে সবাই আমাকে ঘিরে ধরল কি হয়েছিল জানতে। আর আমি কেন উল্টো দিক দিয়ে বাড়ির দিকে আসছিলাম তাও জানতে চাইল। তবে আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিচে একটি প্রশ্নের উত্তর মিলাচ্ছিলাম। আমার সাথে ওই লোকটা কে ছিল? কোনো অশরীরই নয় তো? লিসেনার্স, আমাদের ভূত এফএম পেজের ভয়ঙ্কর ঘটনা নিয়মিত পেতে ঘটনাতে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।